নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC স্পেশাল আমাদের এই চ্যানেলটি। স্পেশালি আমাদের চ্যানেলে বাংলা অপশনালের ক্লাস করা হয়। তো যারা WBCS বা UPSC তে বাংলা অপশনালকে বেছে নিয়েছো তাদের জন্য কিন্তু আমাদের এই স্পেশালি এই ভিডিও ক্লাসেসগুলি। তো তোমরা সবাই জানো যে WBCS বা UPSC সিলেবাস ওয়াইজ আমরা ক্লাস করাই। আজকের যে ক্লাসটা আমরা করাতে চলেছি সেটা WBCS এবং UPSC উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ আমরা জানি যে UPSC এবং WBCS এর যে সিলেবাসের মধ্যে কিছু সিমিলারিটিস রয়েছে। তারই মধ্যে একটা সিমিলারিটি হলো যে আজকে যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো পেপার 2। তো পেপার 2 এর অনেক জিনিস WBCS এবং UPSC তে একই রকম, আবার অনেক জিনিস আলাদা। কিন্তু অবশ্যই UPSC এর কোয়েশ্চেন প্যাটার্ন, পড়াশোনার স্টাইল, আনসার রাইটিং WBCS এর থেকে অনেকটাই আলাদা। কিছু সিমিলারিটি আমরা সিলেবাসে শুধু দেখতে পাই। যাকে আজকে যেটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে গিয়ে আমরা WBCS বা UPSC দুটোর ক্ষেত্রেই রয়েছে। সেটা হচ্ছে গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প হারানের নাচ জামাই। হারানের নাচ জামাই টেক্সটটা আশা করি তোমরা পড়েছো। WBCS এরও সিলেবাসে রয়েছে, পেপার 2 তে রয়েছে, যেখানে অনেকগুলি ছোট গল্প সংকলনের কথা উল্লেখ রয়েছে এবং আমরা বিভিন্ন ছোট গল্প নিয়ে আলোচনা করেছি। সেটা আদাব হতে পারে, সেটা ফসিল হতে পারে। আমরা যে কোনো ছোট গল্প নিয়ে, অশ্বমেধের ঘোড়া ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি। হারানের নাচ জামাই নিয়েও আমাদের একটা ছোট্ট আলোচনার ক্লাস, একটা ডেমো ক্লাস রয়েছে। সেখানে আমরা আমাদের অনলাইন যে পেড ব্যাচ সেখানে একটা ছোট্ট একটা গ্লান্স তোমাদেরকে আমাদের কিভাবে আমাদের ক্লাস করানো হয় তার একটা রেকর্ডেড একটা ডেমো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। কিন্তু আলাদা করে হারানের নাচ জামাই নিয়ে আমাদের কোনো আলোচনার ভিডিও করানো সেভাবে হয়নি। তাই জন্য কিন্তু আজকে আমরা স্পেশালি এই গল্পটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই গল্পের বিষয়বস্তু, এই গল্প থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং ওভারঅল রচয়িতা, চরিত্র সব নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। খুব বেশি বড় ভিডিও হবে না, এটা বলে দিতে পারি। কিন্তু এই ভিডিওটা মোটামুটি তোমাদের কাছে থাকলে এবং টেক্সটটা যদি তোমাদের পড়া থাকে তাহলে কিন্তু নোট তৈরি করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে শুরু করছি। প্রথমেই যার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এই হারানের নাচ জামাই ছোট গল্পের যিনি রচয়িতা, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা সবাই জানি এবং তোমাদের পেপার 1-এ মানিক বন্দ্যোপাধ্যায় আলাদা করে পড়তে হবে, কারণ আমাদের যে মেজর ফিকশন অথার্সদের মধ্যে যে অথার্সের নাম রয়েছে সেখানে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, তাই তো? মানিক বন্দ্যোপাধ্যায় নামটা শুনলে আমাদের প্রথমেই মনে পড়ে যায় ঔপন্যাসিক মানিকের কথা, কিন্তু এখানে আমরা ছোট গল্পকার মানিককে জানবো। মানিক বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যে আবির্ভাব ছোট গল্প নিয়েই। আমরা সবাই জানি অতসী মামি বলে একটি গল্পের মাধ্যমে বাংলা সাহিত্যে তার আবির্ভাব, একরকম চ্যালেঞ্জের মাধ্যমে। খুব মজাদার গল্প, সেটা অন্য একটা ক্লাসে হয়তো আলোচনা করা যাবে। আজকে যেহেতু আমরা একটু পরীক্ষার অনুযায়ী চলছি তাই একটুখানি সিলেবাসের মধ্যেই থাকি। তো মানিক বন্দ্যোপাধ্যায় গল্পকার হিসেবে বাংলা সাহিত্যে পদার্পণ হলেও তিনি ঔপন্যাসিক হিসেবেও ভীষণ বলিষ্ঠ এবং আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপন্যাস যেমন পুতুল নাচের ইতিকথা ইত্যাদির আমরা নাম শুনেছি এবং খুবই বিখ্যাত সেগুলো। কিন্তু ছোট গল্পের ক্ষেত্রেও কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় একেবারেই বলা যেতে পারে অনন্যতার দাবিদার। ছোট গল্পের মধ্যে তার যে মননশীলতা, তার যে পরিশীলিত বুদ্ধি ভাবনা সবই কিন্তু আমরা তার মধ্যে দেখতে পাই এবং তার সাথে একটা সংবেদনশীলতা, পরিমিতি বোধ সবই কিন্তু আমরা তার ছোট গল্পের প্রত্যেকটা ছত্রে ছত্রে দেখতে পাই। তিনি ব্যক্তিগতভাবে রাজনৈতিক যে মতাদর্শে বিশ্বাসী ছিলেন এবং কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং তার লেখনীর মধ্যে ফ্রয়েড বা মার্কস, এঙ্গেলস বা বুখারিনের বিভিন্ন ঐতিহাসিক বস্তুবাদের তত্ত্ব ইত্যাদি আমরা দেখতে পাই, কিন্তু সেটা প্রকট হয়ে কিন্তু আসেনি। অর্থাৎ তার শিল্পী সত্তার ওপরে কিন্তু তার কোনো প্রভাব পড়েনি এবং হয়তো পরোক্ষ প্রভাব একটা দেখতে পারি, কিন্তু একটা তত্ত্বের কচকচানি বা একটা কোনো রাজনৈতিক মতাদর্শের একটা প্যামফ্লেট সেটা কিন্তু আমরা দেখতে পাই না। তৎকালীন সময়ে প্রচুর কি বলবো গুরুত্বপূর্ণ যারা লেখকেরা ছিলেন এবং যারা সক্রিয় রাজনীতি করতেন তাদের লেখনীর মধ্যে একটা রাজনৈতিক মতাদর্শের একটা ছাপের সাথে সাথে কোথাও না কোথাও একটা রাজনৈতিক ভাবনার একটা কি বলে প্রকটতা দেখতে পাওয়া যায়। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনীর মধ্যে রাজনীতি থেকেও, সক্রিয় রাজনৈতিক মতবাদ থেকেও তার মধ্যে যে পরিশীলিত বোধ, তার মধ্যে যে পরিমিতি বোধ, সেটা কিন্তু তার শিল্প সত্তাটাকে একটুও ক্ষুণ্ণ হতে দেয়নি।
ঠিক আছে? এবং তারই মানে একেবারে উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে গিয়ে হারানের নাচ-জামাই। এবার আমরা একটু গল্পে চলে আসি। হারানের নাচ-জামাই আশা করি তোমরা টেক্সটটা পড়ে নিয়েছো। না পড়ে থাকলে অবশ্যই পড়ে নিও। এই গল্পে আমরা এই ভিডিওর মধ্যে আমরা ছোট করে গল্পটার বিষয়বস্তু আলোচনা করব এবং তারপরে আমরা প্রশ্ন উত্তরে যাব। তাহলে প্রথমে যেটা বলব সেটা হচ্ছে প্রথমে আমরা গল্পটা সম্পর্কে একটু জেনে নিই। বিষয়টা কি? তো বিষয় হচ্ছে গিয়ে একটা মাঝরাতে শালিগঞ্জ বলে একটা গ্রাম আছে, সেখানে মাঝরাতে একজনের বাড়ি, যার নাম হারান, তিনি একজন বৃদ্ধ, তার বাড়িতে হানা হয় পুলিশের। কি নিয়ে? শালিগঞ্জ গ্রামের একজন নেতা ভুবন মণ্ডল, তিনি কে কৃষক নেতা হিসেবে তাকে দেখানো হয়েছে। সে গ্রামের জমির জন্য, ধানের জন্য, প্রজাদের জন্য, সাধারণ মানুষের জন্য লড়েছে এবং সে একটা ওয়ারেন্ট প্রাপ্ত একজন আসামি এবং তাকে খোঁজার জন্য, ভুবন মণ্ডলকে খোঁজবার জন্য পুলিশেরা গ্রাম সার্চ করছে এবং সেটার একটা সন্দেহ করে সে হারান বলে একজনের বাড়িতে এসেছে এবং সেই হারান অশীতিপর একজন বৃদ্ধ হারানের বাড়িতে এসে পুলিশ রেড করেছে এবং সেখানে থাকে হচ্ছে কি ময়না এবং ময়নার মা। ময়না একজন বিবাহিত স্ত্রী এবং বিবাহিত একজন মহিলা এবং সে তার বাপের বাড়িতে এসে রয়েছে, সে তার মায়ের কাছে রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাই যে ভুবন মণ্ডলকে খোঁজার জন্য পুলিশেরা আসার পরে ময়নার যে মা, সে ভুবন মণ্ডলকে বাঁচানোর জন্য সে ভুবন মণ্ডলকে তার ময়নার স্বামী হিসাবে বা বলা যেতে পারে হারানের নাচ-জামাই হিসাবে পরিচয় দেয় এবং সেটা বিভিন্নভাবে পুলিশ তাকে সন্দেহ করার পরেও মোটামুটিভাবে তাকে দেখানো যায় যে তাকে একটা ঘরের মধ্যে তার ময়নাকে এবং ভুবন মণ্ডলকে একসাথে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়, যেমন স্বামী স্ত্রীরা থাকে এবং যার ফলে কি হয়, পুলিশের মধ্যে একটা জিনিস তৈরি হয় যে না, তাহলে তারা স্বামী স্ত্রী, যখন তারা এক ঘরে ঢুকে দরজা বন্ধ করে ফেলছে তার মানে তারা স্বামী স্ত্রী। তো এইটা ভেবে তারা চলে যায় এবং চলে যাওয়ার সময় তারা বুঝতে পারে যে তাদেরকে প্রতারণা করা হয়েছে এবং আসলে সে ভুবন মণ্ডল এবং সে রাস্তা থেকে ময়নার যে ভাই তাকে তুলে নিয়ে যায়। এর মধ্যে থেকে আমরা গ্রামের একটা দৃশ্য দেখতে পাই, বিভিন্ন গ্রামের বিভিন্ন চরিত্র দেখতে পাই। সেখানে আমরা গফুর আলীর কথা দেখতে পাই যে গফুর আলী তাহলে মানে তাদের গ্রামবাসীদের মধ্যে একজন এবং সে বলে যে আমাদের ভুবন মণ্ডলকে, আমাদের নেতাকে যে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ তারা বুঝতে পারে তাদের মধ্যে থেকেই কেউ না কেউ তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে সে দেখে নেবে, এই ধরনের একটা পরিবেশ তৈরি হয়। এবং এই সবের মধ্যে থেকে পুলিশকে পাঠানোর পরে এইসবের মধ্যে থেকে যে আসল যে হারানের নাচ-জামাই, অর্থাৎ ময়নার যে আসল যে স্বামী, তার নাম হচ্ছে জগমোহন, সেই ব্যাপারটা জানতে পারে যে তার স্ত্রীর সাথে কোনো পরপুরুষের রাত্রিবাস হয়েছে এবং সে খুবই ক্ষুব্ধ হয় এবং তার কাছে আসে, ময়নার মার কাছে আসে এবং ময়নার মা তাকে খুব দৃঢ়চিত্ত হয়ে বলিষ্ঠভাবে বলে যে ময়না কোনো ভুল করেনি, সে সেখানে উপস্থিত ছিল এবং ভুবন মণ্ডল পুরো গ্রামের অন্নদাতা এবং বাবার মতো। এবং শেষ পর্যন্ত গিয়ে আমরা দেখি যে জগমোহনও সেটাতে মেনে যায়, প্রথমে ক্ষুব্ধ হওয়ার পরও সেই জগমোহনও সেটা মেনে যায় এবং শেষ পর্যন্ত গ্রামবাসীদের সাথে ভুবন মণ্ডলের মানে যারা ষড়যন্ত্র করছে বা বলা যেতে পারে যে গ্রেফতার করা হলো হারান মণ্ডলকে, হারানের বাড়িকে, পরিবারকে, সবাইকে যখন গ্রেফতার করা হলো তখন পুরো গ্রামবাসীরা একবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে তারা পুলিশদের আটকাচ্ছে এবং শয়ে শয়ে যে জনপ্রতিনিধি, মানে সেই যে শয়ে শয়ে যে জনজোয়ারের যে জায়গা, যে সংঘবদ্ধতা, তার মধ্যে দিয়ে এই মানে আটকে দেওয়া, পুলিশের যে আটকে দেওয়া, পুলিশে যাতে ওদের নিয়ে যেতে না পারে, এই আটকে দেওয়ার মাধ্যমে কিন্তু গল্পটা শেষ হচ্ছে। তো কাহিনীটার মোটামুটি বয়ান এইটা, আমি খুব ভালো করে এক্সপ্লেন করতে পারলাম না, তোমরা অবশ্যই টেক্সটটা পড়লে ভালোভাবে বুঝতে পারবে। কাহিনীর মোট কথা এইটা, কিন্তু এর মধ্যে অনেক স্তর রয়েছে। আমাদের বাইরের দিক থেকে মনে হবে যে একটা গ্রাম্য একটা বিষয়, হ্যাঁ, তার গ্রামীণ শ্রমিকদের সংঘবদ্ধতা, কৃষকদের সংঘবদ্ধতার একটা বিষয়, কিন্তু এর মধ্যে যে পটভূমি, এর মধ্যে যে ভাবনা, সেটা কিন্তু এই গল্পকে ভীষণভাবে অনন্যতা দান করেছে। তাহলে আমরা এই গল্পটা একটু গভীরে যাই। তো প্রথমে যেটা বলবো, এই গল্পটা হচ্ছে তেভাগা আন্দোলনের পটভূমিতে লেখা। যদিও এই গল্পে কোনোভাবে রাজনৈতিক আস্ফালন বা তেভাগা আন্দোলনের উল্লেখ নেই, কিন্তু এই গল্পটা প্রকাশিত হয়েছে 1948 সালে ছোট বড় বলে একটি গল্প গ্রন্থের মাধ্যমে এবং 1946 সালে তোমরা সবাই জানো যে রক্তক্ষয়ী তেভাগা আন্দোলন হয়েছে এবং তেভাগা আন্দোলন আদতে কি কৃষক আন্দোলন বা পরবর্তীকালে কৃষক শ্রমিক আন্দোলনে সেটি রূপান্তরিত। তাহলে শ্রমিক বা কৃষক বা সমাজের যে নিম্ন শ্রেণীর মানুষেরা, তারা যখন একতাবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে কোনো অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে এবং সেইখানে তারা জয়ী হয়, এই
তারই একটা দৃষ্টান্ত তেভাগা আন্দোলন, এবং সেই তেভাগা আন্দোলনের একটা প্রেক্ষাপট নিয়ে কিন্তু হারানের নাচ জামাই গল্পটা লিখিত। তো আমরা মোটামুটি দেখি যে বিভিন্ন গল্পের একটা কেন্দ্রীয় চরিত্র থাকে, একটা নায়ক চরিত্র থাকে, একটা খল চরিত্র থাকে। এখানেও কিন্তু সেরকম প্রচুর চরিত্রের সমাবেশ আমরা দেখতে পেয়েছি। কিছু পজিটিভ ক্যারেক্টার, কিছু নেগেটিভ ক্যারেক্টার আমরা দেখতে পেয়েছি। কিন্তু এখানে কোনো একক নায়কত্বকে মানিক বন্দ্যোপাধ্যায় দেখাননি। এখানে একটা সংঘবদ্ধ বিষয়, একটা কি বলা যেতে পারে, একটা যে ইউনাইটেড বিষয়টা, একটা যে সংঘবদ্ধ ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ববোধ, একটা একটা মানে কি বলবো, একটা অন্য রকম একটা বিষয় দেখানো হয়েছে, যেখানে কোনো একক কোনো হিরো বা একক কোনো নায়ক নেই এবং একক কোনো খলনায়ক নেই। এখানে যেন সমাজের সাথে সমাজের লড়াই, সমাজের একটা দিকের সাথে সমাজের আরেকটা দিকের লড়াই। একটা দিকে যেখানে রয়েছে ভুবন মণ্ডলের মতো চরিত্র, যেখানে রয়েছে গফুর আলী, ময়নার মা, ময়না, জগমোহন এদের মতো চরিত্র, অন্যদিকে রয়েছে মন্মথ বা রেডিং পার্টির যারা রয়েছেন, এবং চণ্ডী ঘোষ, বিভিন্ন পুলিশের যারা কর্মকর্তারা তারা রয়েছে, এবং তাদের সাথে যে লড়াইটা, সেখানে কোনো একক নায়কত্বের দিকটা দেখানো হয়নি। তা সত্ত্বেও বলা যেতে পারে যে এই গল্পের মধ্যে যে গুরুত্বপূর্ণ চরিত্র বা বলিষ্ঠতম চরিত্র, সে হচ্ছে ময়নার মা। তো তোমরা অবশ্যই জানো যে যদি প্রশ্ন আসে তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে এই গল্পের সামাজিকতা, সামাজিক পটভূমি, যেটা বললাম তেভাগা আন্দোলনকে, কৃষক আন্দোলনকে মাথায় রেখে তোমরা এটা লিখতে পারো। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নামকরণের দিকটা আমি আলোচনা করে দেবো, যে কিভাবে হারানের নাচ জামাই বিষয়টা এলো। আচ্ছা ঠিক আছে, প্রথমে নামকরণের দিকটাই আলোচনা করে দিই। তা দেখো, নামকরণটা হচ্ছে হারানের নাচ জামাই, এবং আমরা জানি যে নামকরণ, সাহিত্য সৃষ্টির নামকরণ আমরা বিভিন্ন ক্ষেত্রে হয়। একটা হচ্ছে ব্যঞ্জনধর্মী হতে পারে, চরিত্রধর্মী হতে পারে, হ্যাঁ, বিষয়ধর্মী হতে পারে। তো এইখানে গল্পর নামকরণটা একটু অন্যরকম। এখানে গল্পর নামকরণটা বিষয় না, চরিত্র না, ব্যঞ্জনা, সবের একটা মিশ্রণ যেন, তাই না? হারানের নাচ জামাই আমরা চরিত্র ভিত্তিক আমরা নামকরণ মনে করতে পারি, কিন্তু আদতে এটি ব্যঞ্জনাধর্মী নামকরণ। কেন? কেননা হারানের নাচ জামাই অর্থাৎ ভুবন মণ্ডলকে লোকানোর জন্য তাকে হারানের নাচ জামাইয়ের পরিচয় গ্রহণ করতে হয়েছিল, এবং তাকে সেটা দিয়েছিল কে? ময়নার মা। ঠিক আছে? কিন্তু আদতে আমরা যতই ভুবন মণ্ডলকে এখানে নেতা চরিত্রে দেখতে পাই না কেন, এবং সব গ্রামবাসীদের সবার প্রিয় চরিত্রে দেখতে পাই না কেন, কিন্তু এই গল্পের যে একটি বলিষ্ঠ চরিত্র, সেটা হচ্ছে অবশ্যই ময়নার মা। ঠিক আছে? দেখো, ময়নার মার কিন্তু কোনো নাম এই গল্পে আমরা পাই না। ময়নার মা হিসেবে সে পরিচিত, তার নাম দেখা যায় না। আবার ভুবন মণ্ডলের নামটা যদিও থাকে, কিন্তু তাকে একটা আড়াল নিতে হয় হারানের নাচ জামাইয়ের যে তকমাতে, একটা লেবেলেতে, একটা যে পরিচয়ের দ্বারা তাকে আবরণ নিতে হয়, আস্তরণ নিতে হয়। তো এই দেখো, এই দুটো যে কতটা কন্ট্রাডিক্টরি, অর্থাৎ ভুবন মণ্ডলের নামটা উল্লেখ রয়েছে, কিন্তু নামকরণের স্থান পেল হারানের নাচ জামাই। ভুবন মণ্ডল না, কিন্তু হারানের নাচ জামাই, কারণ তাকে হারানের নাচ জামাই হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ যে কিভাবে একটা মানুষ, এবং সে যখন একটা পুরো সমাজের জন্য ভাবছে, কৃষকদের জন্য ভাবছে, এবং তাদের জন্য নেতা হয়ে উঠছে, এবং তাদের জন্য শাস্তি পাচ্ছে, তারা ওয়ারেন্টেড, সে ওয়ারেন্ট প্রাপ্ত সে আসামিতে রূপান্তরিত হচ্ছে, তাকে বাঁচানোর জন্য সমগ্র গ্রামবাসী কিভাবে সংঘবদ্ধ হচ্ছে, এবং কোথাও না কোথাও একজন পরের বাড়ির একজন পুরুষ কিভাবে সে আত্মীয় রূপান্তরিত হচ্ছে, এবং ময়নার মার মুখে সেটা শোনা যায় যে সে আমাদের অন্নদাতা এবং সে আমাদের বাবার মতো। এই যে বিষয়টা, যে কি করে একটা অনাত্মীয় আত্মীয় রূপান্তরিত হচ্ছে এবং তার কোনো নাম নেই, নামহীনতা, সে যেন একটা পরিচয় পেয়ে গেল হারানের নাচ জামাই বলে। কিন্তু আদতে ভুবন মণ্ডলের নামটা কিন্তু ব্যবহার হয়নি নামকরণে। আবার ময়নার মা, যে এই মানে গল্পের একেবারে বলিষ্ঠতম চরিত্র ময়নার মা, এবং শুধুমাত্র এই গল্পে কেন, এই যে নারী চরিত্র বা মা চরিত্র আমরা দেখি বাংলা সাহিত্যে বলো বা যে কোনো জায়গায় আমরা দেখি, মা চরিত্র একটু নরম, একটু পেলব জাতীয় হয়। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মা চরিত্রের মধ্যে একটা প্রতিবাদী দিক রয়েছে, এবং খুবই সে বাস্তববাদী। সে তথাকথিত শিক্ষিত সম্প্রদায়ের কোনো নারী নয়, সে শহুরে কোনো নারী নয়, সে একেবারেই গ্রাম্য, এবং একেবারেই শিক্ষা থেকে, মানে তথাকথিত শিক্ষার থেকে সে বহির্ভূত। তা সত্ত্বেও তার মধ্যে যে বলিষ্ঠতা, তার মধ্যে যে সাহসিকতা, সেটা কিন্তু একটা মানে শিক্ষিত, তথাকথিত শিক্ষিত মানুষের মধ্যেও কিন্তু দেখতে পাওয়া যায় না, নারী তো দূরস্থান। ঠিক আছে? তো যাই হোক, তো সে একটা নারী হয়ে তার মধ্যে যে বলিষ্ঠতাটা দেখা দিয়েছে, সে যে ময়নার মা, এই তার পরিচয়, তার কোনো নামের ব্যবহার নেই, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে যে মা অর্থাৎ মমত্ববোধ, এই মমত্ববোধ থেকে শুরু হয়ে, মানে মমত্ববোধটাকে সে খণ্ডন করে কোথাও না কোথাও সে নিজের
মেয়েকে, সে নিজের সন্তানকে, তাকে তার সম্মানহানি হবে, তার চরিত্র হনন হবে, সব কথা ছেড়ে দিয়ে সেই ভুবন মণ্ডলকে বাঁচানোর জন্য তার মধ্যে যে সাহসিকতার যে প্রতিফলন দেখা গেছে সেটা কিন্তু অবশ্যই একেবারে অনন্যতার দাবিদার। এবং এইরকম চরিত্র, এরকম মা চরিত্র, সবথেকে বড় কথা নারী চরিত্রের থেকে বড় কথা মা চরিত্র আমরা কিন্তু বাংলা সাহিত্যে একেবারেই বিরল বা দুর্লভ বলা যেতে পারে। তো অবশ্যই ময়নার মা চরিত্রটা আলাদাভাবে তোমরা তৈরি করবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই হারানের নাচ জামাই থেকে 2-3টে প্রশ্ন তৈরি করতে হয়। 1 নম্বর নামকরণ, যেটা আমি বলছিলাম, নামকরণের সার্থকতা আরেকটু বলে দেব। নামকরণের সার্থকতা, এর সামাজিক প্রেক্ষাপট, যেটা বললাম যে অবশ্যই তেভাগ আন্দোলনের পটভূমিতে কেন্দ্র করে, এবং অবশ্যই পুরোটাই আমাদের গল্পর যে স্তরগুলো আছে সেটা আমাদের নোটের মধ্যে রাখতে হবে, সেটা মাথায় রাখতে হবে। এবং অবশ্যই ময়নার মা চরিত্র, এবং যদি পার্শ্ব চরিত্রের ক্ষেত্রে অবশ্যই বলে ভুবন মণ্ডল আছে বা ময়না চরিত্র আছে, কিন্তু সবথেকে বলিষ্ঠতম চরিত্র কিন্তু অবশ্যই ময়নার মা। ঠিক আছে? আর যেটা বলছিলাম নামকরণের সার্থকতার দিক থেকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে একজন অনাত্মীয় আত্মীয় রূপান্তরিত হচ্ছে, এবং তার নাম গল্পে উপস্থিত থাকলেও সে তার নামে পরিচিত না হয়ে গল্পের নামকরণে তার যে বলা যেতে পারে যার যে ভনিতা, তার যে গোপন যে মানে তাকে যে গোপন একটা পরিচয় জ্ঞাপন, সেটাই তার নামকরণে, মানে গল্পের নামকরণে শিরোনামে তার স্থান হয়েছে। এবং কোথাও না কোথাও এই অনাত্মীয়ের আত্মীয় হয়ে ওঠা, বা বলা যেতে পারে যে এই যে সঙ্গবদ্ধতার প্রতীক যেন হারানের নাচ জামাই নামকরণটা। অর্থাৎ কোনো একটা, ধরো ভুবন মণ্ডলকে নাম দিতে পারতো বা ময়নার মাকে নাম দিতে পারতো, কিন্তু বারবার যেটা বলছি, মানিক বন্দ্যোপাধ্যায় এখানে একক নায়কত্ব বর্জন করেছেন এবং সঙ্গবদ্ধতার কথা বলেছেন, ভ্রাতৃত্ববোধের কথা বলেছেন, এবং নিম্ন শ্রেণীদের অর্থাৎ শ্রমিক এবং কৃষক বা খেটে খাওয়া মানুষদের মধ্যেকার যে ঐক্যবদ্ধতা, তার কথা তিনি বলেছেন, তার জয়গান তিনি কিন্তু গিয়েছেন। ঠিক আছে? আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে। ভালো করে টেক্সটটা পড়ো, এবং অবশ্যই যখন তোমরা নোট তৈরি করবে অবশ্যই প্রাসঙ্গিক কোটেশনের ব্যবহার করবে। আর বললাম যে 3টে প্রশ্ন মোটামুটি তৈরি করতে হয়। একটা হচ্ছে সামাজিকতা, ওভারঅলের মধ্যে সামাজিক প্রেক্ষাপট আমাদের, তারপরে হচ্ছে কি নামকরণের সার্থকতা, এবং অবশ্যই ময়নার মা চরিত্র। এছাড়া আরও অনেক প্রশ্ন হয়, কিন্তু এই 3টে মোটামুটি কিন্তু আমাদের তৈরি করতে হবে। সেটা WBCS এর ক্ষেত্রেও হতে পারে এবং UPSCর ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, এবং এই গল্প সম্পর্কে একটু যথাসামান্য একটা ধারণা তোমাদের দিতে পারলাম। টেক্সটটা তোমাদের অবশ্যই পড়তে হবে। কোনো সাজেস্টিভ পড়াশোনা করো না, বারবার বলবো আমি, কারণ অপশনাল এমন একটা জায়গা, এবং বাংলা সাহিত্যকে যদি তোমরা অপশনাল হিসেবে বেছে নাও, এমন একটা জায়গা যেখানে সাজেস্টিভ ওয়েতে পড়াশোনা করলে কিন্তু ভীষণভাবে বিপদে পড়বে। ঠিক আছে? আর এছাড়া আমি তো বলি যে আমাদের অনলাইন পেড ব্যাচ আছে, তোমরা জয়েন করতে পারো। একেবারে আমাদের ক্লাসের মধ্যে নোটস লিখিয়ে দেওয়া হয়, আলোচনা করা হয়, মক টেস্টের ব্যবস্থা সবই রয়েছে। এবং সেটা জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 9038020370। এই ভিডিওটা পুরো দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ শুধুমাত্র বাংলা অপশনাল নয়, জিএস পেপারসের ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া অনেক ক্লাসও কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং যদি মনে হয় যে এই ভিডিওটা থেকে তোমাদের বন্ধু বান্ধবেরা এতটুকু সাহায্য পেতে পারে, তাহলে অবশ্যই সেটা শেয়ার করো। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।